আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সবাই গাড়িতে উঠে বসলো। ঢাকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। মেহেরাব, স্বার্থ এবং শেহের চলে গেছে নিজেদের গন্তব্যে। অর্ণব, প্রেম এবং মাশফিক চৌধুরী মিলে সব জিনিস বাড়ির ভেতর নিয়ে এলো। ক্লান্ত সবাই জার্নি করে। নুসরাতের ভীষণ খারাপ লাগছে, বারে বারে গা গুলিয়ে আসছে। বেহরোজ বেগম বাড়ির ভেতর ঢুকে নিশাকে বললেন, নিশা নুসরাতকে নিয়ে ঘরে যা। নিশা নুসরাতকে নিয়ে ঘরে চলে যেতেই কায়নাত নিজের ব্যাগ নিয়ে নিশার ঘরে চলে এলো। ঘরের লাইট ফ্যান সব অন করে কিছুক্ষণ থম মেরে বসে রইল সেখানেই। নিশা আস্তে আস্তে সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হলো। ভীষণ গরম লাগছিল, এখন একটু আরাম লাগছে। রাতে বাইরে থেকে খাবার আনলেন মাশফিক চৌধুরী। বাড়ির বউগিন্নি সবাই বেশ ক্লান্ত। এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার। রাতে খাওয়া দাওয়া শেষ হলে সবাই সকালে ঘুমিয়ে পড়লেন। মাঝে একদিন রেস্ট নিয়ে আবারও কাজে ব্যস্ত হলেন সবাই। প্রেম হসপিটাল, অর্ণ এবং মাশফিক চৌধুরী অফিস। নিশার সামনেই এসেছি, কদিন বাকি আছে আর। সে পড়াশোনা বেশ ভালো, তাই তো টেনশন ছাড়াই ঘুরে এলো দূরদেশে। আজ মঙ্গলবার, আকাশটা আজ মেঘলা। কালো রঙের মেঘগুলো ভাসছে আকাশ জুড়ে। দমকা হাওয়ায় দুলছে নিশার ঘরের জানালা পর্দাগুলো। কায়নাত চুলগুলো ছেড়ে দিয়ে পা বাড়ালো ছাদের দিকে। অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, আদরে বৃষ্টির কোনাগুলো স্পর্শ করা হয় না। আজ সে রাঙাবে নিজেকে সেই পানিতে। গুটি গুটি পা ফেলে ছাদে এলো সে। নিশা বাসায় নেই, বান্ধবীর বাড়িতে গেছে নিশা। নিশা অবশ্য যাওয়ার আগে কায়নাতকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। এখন সময় দুপুর গড়িয়েছে, দিনের মধ্যাংশ বলা যায়। আজ বৃষ্টি হলো খুব, ঘন্টাখানিক বৃষ্টিতে ভিজলো সে। ঘন্টা সময় নিয়ে বৃষ্টিতে ভেজার পর তার মনে হয়েছে বেশি ভিজলে ঠান্ডা লাগবে, তাই মন না চাইলেও সে ছাদ থেকে নেমে এলো। ঘরে এসে জামা কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি টপকে নিচে নেমে এলো। এই বাড়িতে ওর ভালো লাগে না, মানুষবিহীন স্থান মনে হয় ওর কাছে। নিশা থাকলে একটু ভালো লাগে, আর নুসরাতের সাথে সে এত ফ্রি নয়। নুসরাত হাসি খুশি, তবে কায়নাতের কাছে কেমন যেন ভয় হয়। এই তো নুসরাত ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কায়নাতকে নুসরাত হাতের ইশারায় ডাকলো। কায়নাত ধীর কদমে কাছে এগিয়ে গিয়ে বসলো পাশে। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আমার সাথে কথা বলো না কেন তুমি? কায়নাত মিনমিন করে বলল, সত্যি কথা বলবো নাকি মিথ্যে? নুসরাত খিলখিল করে হেসে উঠলো, তারপর বলল, তুমি তো খুব দুষ্টু। আচ্ছা সত্যি কথাটাই বলো। কায়নাত বলল, তোমাকে কেমন যেন রাগি রাগি মনে হয়, তাই তোমার কাছে আসি না। নুসরাত এবার শব্দ করে হেসে উঠলো, তারপর বলল, আমাকে তোমার কাছে রাগি মনে হয়? কায়নাত বলল, খুব। কায়নাত বলল, তুমি জানো আমি সারাদিন কি পরিমাণ কথা বলি? তুমি তো নতুন, তাই জানো না। আমার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই মুড সুইং হয়, বুঝলে বোকা মেয়ে। কায়নাত গাল ভরে হাসলো। খুব অল্প সময়ে সহজ হয়ে গেল নুসরাতের সাথেও। ও নুসরাতের পেটের দিকে তাকিয়ে বলল, তোমার পেট বড় হবে কবে? নুসরাত বলল, পেট বড় হতে এখনো অনেক সময় লাগবে। কায়নাত মাথা দুলিয়ে চুপ করে বসলো, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করি আপু? নুসরাত বলল, করো। কায়নাত বলল, তোমার ভাইকে আবার বলে দিও না কেমন? নুসরাত বলল, বলবো না। কায়নাত বলল, আচ্ছা তোমার ভাই কি সবসময় এমন মুখটা পেঁচার মতো করে রাখে? হাসতে জানে না নাকি? এই কয়েকদিন একবার ওই লোককে আমি হাসতে দেখিনি জানো, সবসময় শুধু বকতেই থাকে। নুসরাত হ হ করে হেসে উঠলো, হাসতে হাসতে বলল, ভাইয়া ছোটবেলা থেকে এমন গম্ভীর জানো? আমরাই তো ভাইয়াকে হাসতে দেখি না, তুমি কি করে দেখবে? সবসময় সিরিয়াস মুড ভঙ্গি করে রাখে সে। কায়নাত বলল, এই এমন কেন লোকটা? তুমি জানো আমার মাঝে মধ্যে মনে হয় উনার গাল টেনে জোর করে হাসাই। এত সুন্দর একটা ছেলে কেমন বাদরের মতো মুখ করে রাখে। নুসরাত চোখ বড় বড় করে তাকালো। কায়নাতের মুখ চেপে ধরে বলল, তোমার মতো বউ থাকতে আর আলাদা করে শত্রুর দরকার হবে না। আশেপাশে তাকিয়ে দেখো কেউ আছে নাকি, দেখলে তোমার খবর আছে। কায়নাত ভীতু চোখে চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। আপাতত কাউকে চোখে পড়লো না। নুসরাত বলল, ভাইয়া এমনই, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সহজ হয়ে যাবে। কায়নাত বলল, মানিয়ে নিতে আমার বইয়েই গেছে। তোমার ভাই যেমন জল্লাদের মতো করে আমার মতো নিষ্পাপক বাচ্চা মেয়ের সাথে। নুসরাত বলল, তুমি বাচ্চা? কায়নাত বলল, অবশ্যই বাচ্চা। তোমার ভাইয়ের থেকে গুনে গুনে 15 বছরের ছোট আমি। নুসরাত ঠোঁট উল্টালো, আপেল মুখে দিয়ে বলল, ঠিক সেই হিসেবে তুমি বাচ্চা। কায়নাত বলল, যাই হোক, নিশা আপু কবে আসবে? নুসরাত বলল, ও বাড়িতে নেই। কায়নাত বলল, না নেই তো। কেন, তুমি জানো না? নুসরাত বলল, না তো। তারপর কিছুক্ষণ চুপ রইল ওরা। নুসরাত কি যেন বলতে চাইছে কায়নাতকে। বেহরোজ বেগম নুসরাতকে বলেছেন কথাটা যেন ও কায়নাতকে জিজ্ঞেস করে। শাশুড়ি হয়ে তো আর এসব জিজ্ঞেস করা যায় না। নুসরাত হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? কায়নাত বলল, হ্যাঁ করো। নুসরাত বলল, ভাইয়া আর তোমার মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? না মানে খুলনা তোমরা একসাথে ছিলে, আবার এখানে এসে আলাদা থাকছো কেন? কায়নাতের শ্বাস আটকে এলো। সবাই এটা কেন ভাবছে? ওই লোকের সাথে তার কিছুই হয়নি, এটা কি করে বোঝাবে সবাইকে? সে কিছুটা বিব্রত গলায় বলল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা আপনারা ভাবছেন। নুসরাতের মুখে রক্ত জমাট বাঁধলো লজ্জায়। বড় ভাইয়ের বউয়ের সাথে এসব নিয়ে কথা বলা আসলেই লজ্জার ব্যাপার। তারপর আবার নিশাকে নিয়ে কথা বললো ওরা। কায়নাত বলল, নিশা তার বান্ধবীর বাড়িতে গেছে। কে বলবে কদিন পরে এই মেয়ের পরীক্ষা, ঠিক মতো না পড়লে পাশ করবে কি করে? শুধু একবার ফেল করুক, দেখবে মজা। বিকেলটুকু নুসরাত আর কায়নাতের গল্প করতে করতেই কেটে গেল। সন্ধ্যায় নামাজ পড়ে একটু ঘরের মধ্যেই পায়চারি করলো। ভালো
ভালো লাগছে না একা একা, ভীষণ বিরক্ত লাগে এই বাড়িতে। না ফোন আছে, না পড়াশোনা, আর না মন খুলে কথা বলার মতো একটা মানুষ। জামাইটাও হয়েছে ভারী বজ্জাত। আর এদিকে অর্ণর অফিস রুমে বসে আছে স্বার্থ আর মেহরাব, মুখখানা সবার গম্ভীর। স্বার্থ একটু পরপর টুকটাক কথা বলছে, তবে অর্ণ একদম নিশ্চুপ। স্বার্থ আহাজারি করে হঠাৎই বলে উঠল, কি দিন এলো রে মেহু, আমাদের থেকে ছোট ছোট ল্যাংটা পোলাপান বিয়ে শাদী করে ফেলেছে নাকের ডোগার সামনে দিয়ে। মেহরাব ফোন ঘাটতে ঘাটতে বলল, ওদের শখ হয়েছে তাই করেছে, তোরে তো বিয়ে করার ইচ্ছা থাকলে ল্যাংটা হয়ে বসে থাক, আমি তোর জন্য বউ খুঁজে এনে দিচ্ছি। ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছে মেহরাব। স্বার্থ সিসি ক্যামেরার দিকে তাকিয়ে অর্ণকে বলল, একটু আগে যে কথাগুলো হয়েছে ওগুলো একটু দয়া করে ডিলিট দিয়ে দিস শোনা পাখি। মেহরাব স্বার্থর কথা রেখে অর্ণকে বলল, যাবি বিয়েতে? তোর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর না। মেহরাব বলল, তোর বউ যাবে? অর্ণ বলল, ওর নাম ধরে ডাকবি, বেহুদা বউ বউ ডেকে আমার মাথা খারাপ করবি না। স্বার্থ হু করে হেসে উঠল, অভিনয় করে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্তই আমার, যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। বলে আবারও হাসতে শুরু করলো, বলল, শালা বাটপারি করিস আমাদের সাথে, তলে তলে বউকে নিয়ে বাসর করো, এদিকে আমার কাছে বলো এই বিয়ে আমি মানি না। অর্ণ চোখ গরম করে তাকালো। স্বার্থ ব্যঙ্গ করে বলল, নিজের গোয়ায় গুই রেখা তোরা অন্যকে খুঁচাইতে যাস, তোকে কি শরম করে না? মেহরাব বলল, তুই আগে তোর পাছা পরিষ্কার কর, তারপর আমাকে বলিস। অর্ণ দাঁত চেপে কটমট করে বলল, স্বার্থ আর একটা ফাউল কথা বলে তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। স্বার্থ বলল, তোরা আসলেই মানুষ না, মির্জাফরের বংশধর। অর্ণ ও মেহরাব দুজনেই চুপ রইল। স্বার্থ সবসময় বক বক করতেই থাকে, এই নতুন কিছু নয়। তাদের এক ভার্সিটি লাইফের বন্ধু সাজ্জাদের ছোট ভাই সাজ্জাদের বিয়ের দাওয়াত পেয়েছে ওরা। বয়সে সাজ্জাদ ওদের থেকে 5-6 বছরের ছোট হবে। এ নিয়ে স্বার্থর বুক ফাটা আর্তনাদ। বেচারা 30 পেরিয়েছে, অথচ এখনো বিয়ের নাম নেই। শালার একটা ফ্যামিলিও হয়েছে, ধরে ধরে বিয়ে দিলেও তো পারে। পরশু গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে, দাওয়াত পেয়েছে 3 দিনের, বউ ভাত বিয়ে আর হলুদ সন্ধ্যা, বিশাল বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। এত মানুষের মাঝে অর্ণ যেতে চাইলো না। এমনিতেই বেশি মানুষ তার ভালো লাগে না, তার মধ্যে 1000 জনের মাঝে 1000 প্রশ্ন, জাস্ট বিরক্তিকর। কিছু করার নেই, যে ফ্যামিলি আর বন্ধু পেয়েছে এরা দরকার হলে হাত পা বেঁধে নিয়ে যাবে। রাত 10টার দিকে অর্ণ বাড়ি ফিরলো বাবার সাথে। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠলো না আর, সোফায় বসে কুটটা পাশে রেখে শার্টের উপরে 3টা বোতাম খুলে দিল। খার পেছনের দিকে হেলিয়ে দিতেই চোখ বুজে এলো। মাশফিক চৌধুরী দুতলায় যেতে যেতে বললেন, টায়ার্ড অনেক, ঘরে গিয়ে ফ্রেশ হও, ভালো লাগবে। অর্ণ তবুও উঠলো না। কাজের এত চাপ, মাথাটা ভীষণ ব্যথা করছে। কায়নাত রান্নাঘরে এসেছিল ঠান্ডা পানি নিতে। অর্ণকে এভাবে সোফায় বসে থাকতে দেখে তার খারাপ লাগলো। গুটি গুটি পায়ে এগিয়ে এলো তার নিকট। দেখলো লোকটার শার্টের উপরে 3টা বোতাম খোলা। আকর্ষণীয় পুরুষালী বুকটা উকি দিয়ে তাকিয়ে দেখছে। সে দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢুক গিলল। কাছে এসে মিষ্টি স্বরে বলল, শুনছেন? অর্ণ চোখ তুলে তাকালো। দেখলো কায়নাত ডেপ ডেপ করে তাকিয়ে আছে তার দিকে। সে ভ্রু নাচালো। কায়নাত আশকারা পেতেই বলল, আপনার কি খারাপ লাগছে? ঠান্ডা শরবত বানিয়ে দিব? অর্ণ বলল, শরবতের সাথে তোমাকে চুবিয়ে খেতে পারলে আমার ভালো লাগবে। তোমাকে খেতে দিবে তুমি? কায়নাত হতবম্ব এহেন প্রস্তাবে। সে চোখ বড় বড় করে বলল, কি? অর্ণ বলল, কানে শুনতে পাও না? অর্ণ উঠে দাঁড়ালো। কায়নাত ভয়ে 2 পা পিছিয়ে গেল। অর্ণ উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। এই ইডিয়েটের সাথে কথা বলে শুধু শুধু মন খারাপ হবে। হন হন করে 3 তলায় চলে গেল। কায়নাত মনে মনে চৌধুরী বাড়ির গোষ্ঠী উদ্ধার করলো। কপালে এমন একটা বজ্জাতের হাত দিয়ে কিনা জুটলো। সে কত ভোলাভালা শান্ত একটা বাচ্চা মেয়ে, আর তার কপালে জুটেছে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। তবে লোকটা মোটেও সুবিধার নয়। পরের দিন ভোর সকালে নামাজ পড়ে কায়নাত ছাদে এলো। কাল বৃষ্টি হয়ে আসছে, ছাদে পানি জমে আছে কিছু কিছু জায়গায়। ছাদটা সাদা টাইলস দিয়ে তৈরি, পুরো ছাদ খালি, একটা ফুলের গাছও নেই। হতাশার নিঃশ্বাস ফেললো সে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে আসেনি, হয়তো পানি তাই। কায়নাত বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো একা একাই। মন চাইছে এক ছোটে খুলনায় যেতে। নিধি, সোহা, দাদি দাদা সবাই সেখানে আছে। আচ্ছা, সুরঞ্জনা আর মুনিয়া কি ঢাকায় চলে এসেছে? এতদিনে তো চলে আসার কথা। কায়নাতের কাছে ফোন নাম্বার আছে। নিশা ঘুম থেকে উঠলে কল করবে বলে ভাবলো। কি একটা গরিব মার্কা শ্বশুর বাড়ি পেয়েছে, এত টাকা থাকতেও তাকে একটা ফোন কিনে দিতে পারে না। মনে মনে কায়নাত খুব বকলো অর্ণকে। জামাই হিসেবে লোকটা একটুও ভালো না। একটা মাত্র বউ, একটু ঘুরতে নিয়ে যাবে, যা চাইবে তাই দিবে, যত্ন নিবে, ভালোবাসবে, তা নয়। লোকটা সারাক্ষণ শুধু ধমকাই। মাঝে মধ্যে মনে হয় তুলে এক আছাড় মারতে। কায়নাতের যদি শক্তি থাকতো তাহলে নিশ্চিত একদিন সুযোগ বুঝে লোকটাকে আছাড় মারতো। কুত্তা ভাগ্য হলে যা হয় আর কি। ওই লোককে তুলে আছাড় মারার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। সকালবেলা নাস্তা করতে বসেছে সবাই। প্রেম ভীষণ বিরক্ত। 2 দিন পর পর হসপিটাল অব দিতে পারবে না সে। বাপের হসপিটাল হলে এক কথা ছিল, বাপের পা ধরেও বোঝানো যেত, কিন্তু এখানে নিজের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা পোলাবানের বিয়ের দাওয়াত খেতে হচ্ছে। স্বার্থ অনেকক্ষণ ধরে অর্ণকে কল করছে, তবে সে কল ধরছে না। মূলত অর্ণ ফোন ঘরে রেখে এসেছে। অর্ণকে না পেয়ে প্রেমের নাম্বারে কল করেছে সে। খাওয়ার মাঝখানে ফোনের শব্দে সবাই প্রেমের দিকে তাকালো। প্রেম বিরক্ত হয়ে ফোন চোখের সামনে ধরলো। দেখলো গোবর ঠাসা নাম দিয়ে সেভ করা নাম্বার। স্বার্থ কল করেছে। প্রেম কল রিসিভ করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে স্বার্থ বলল, শালার ঘরে শালা, তোর ভাই কই? প্রেম বলল, খেতে বসেছে। স্বার্থ বলল, ওর ফোন কই? প্রেম বলল, জানি না। স্বার্থ বলল, ভালো মতো ক প্রেমের বাচ্চা। প্রেম দাঁত কেমির করে বলল, সকাল সকাল তোমার ফালতু কথা শুনবার সময় নেই আমার। স্বার্থ ওপাশ থেকে খুক খুক করে কেসে বলল, 20 টাকার পুদিনা তোমাকে আমি ...
প্রেম ঠাস করে কল কেটে দিল, কাশি উঠে গেছে তার, নিশা নাক মুখ কুচকে রেখেছে। ওই লোকের কবে বুদ্ধি হবে, কি মুখের ভাষা। কায়নাত প্রেমকে পানি এগিয়ে দিল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী বেশ বিব্রত হলেন। ছেলেগুলো বজ্জাতের হাড্ডি, এক একটা যদি মানুষ হতো তাও মনকে একটু সান্ত্বনা দেয়া যেত। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।